बड़ा मर्द है, इतना ताकतवर है, तो यहाँ आकर वो आएगा, भूतिया साई की तरह आएगा, आत्मा निकालेगा। अबे उससे मारा किसने? তোর সব ডাক শুনেছে দাদা। এখন ঠাকুরের কাছে আমার একটাই প্রার্থনা, আমাদের উপর যেন কারোর নজর না লেগে যায়। না মামুনি, একেবারেই না, আমাদের কারোর নজর লাগবে না, চিন্তা করো না। আমাদের এই পরিবারে আর কোনোদিনও কিচ্ছু খারাপ হবে না, কিচ্ছু না। দাদু ভাই, ও দিদি ভাই, তোমরা তো দেখছি অনেক বড় হয়ে গেছো, এবার তো দায়িত্ব নিতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। তো কি করবে মনে করেছো? দিদুন, আমি না ভেবেছি যে আমার এই গ্রাজুয়েশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি MBA করব, তারপরে আমি পড়াশোনার জন্য বিদেশে যেতে চাই। বাহ, খুব ভালো। আর তুমি? দিদুন, যার মমের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা থাকে তাকে এসব নিয়ে ভাবতে হয়। আমি যেমন আছি তেমনই থাকবো, চিল করবো, বুঝলে? এই অমৃতা হয়েছে ওর বাবার মতো, আর অরিত্র বহু মালবিকা। লোভী ওর সবচেয়ে বড় দুর্বলতা, যেটা আমার কাজে লাগবে। আচ্ছা হয়েছে, অনেক হয়েছে, এবার তোমরা নিচে যাও, দিদুনকে রেস্ট করতে দাও। হ্যাঁ আসছি দিদুন। দিদুন আসছি, পরে আসবো। হ্যাঁ, অরিত্র কিন্তু খুব কাজের ছেলে, একদম তোমার মতো। খালি মাথাটাই ভীষণ গরম, মাথা ঠান্ডা রেখে কোনো কাজ করতেই পারে না। সে মাথা ঠান্ডার উপায় আমি ঠিক বের করে দেবো। তুমি নিচে যাও তো, গিয়ে দেখো কি কি করছে, আমি চেঞ্জ করে নিই। ওকে। মালবিকা ভেবেছে এ বাড়িতে আমাকে ওর হাতের পুতুল করে রেখে দেবে, কিন্তু বুঝতেই পারছি না যে আমি এই বাড়িতে এসেছি রাজত্ব করতে। হ্যাঁ, ওর কথা অনুযায়ী ও আমাকে 30% দেবে, আর ও নেবে 70%। সে ঘুরে বালি, পুরো বাড়িটার দখল নেবে, আমার হাতের মুঠোয় করে দেবে। হ্যাঁ বলো। প্ল্যান সাকসেসফুল। আমি এ বাড়িতে এসে ঘাটি গেড়ে বসে গেছি। ওয়েল ডান। এবার বাকিটা সেরে ফেলো তাহলে। হ্যাঁ, কিন্তু তুই কখন আসবি, কবে আসবি? সময় বুঝে আসবো, আগে আমাকে এদিকটা সামলাতে হবে। তাড়াতাড়ি সামলে নে, পুলিশ আমাদের খুঁজছে। আর্য, এই দেববর্মন পরিবার কিন্তু একমাত্র আমাদের নিরাপত্তা আশ্রয়। জানি, আমি এদিকটা সামলে ঠিক ওই বাড়িতে ঢুকবো, আর একবার দেববর্মন বাড়িতে পা দিলে ওই পুরো পরিবারটা আমাদের হাতের মুঠোয় থাকবে। ভাইরা, মনে আছে মা ছোটবেলায় আমাদের ওই হাতে খাবারটা গোল্লা পাখি খাইয়ে দিতাম, তাই না? আমরা সবাই একসাথে বসে খেতাম। আজকে আমরা একটা কাজ করবো, আজকে আমরা সবাই একসাথে বসে খাবো। হ্যাঁ, ইনফ্যাক্ট মাকে বলবো খাইয়ে দিতে। ওই স্টোর রুমের দরজাটা একটু খুলে দিন তো, আমার একটা কাজ আছে। হ্যাঁ, চলুন 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 চলুন, আমি আসছি। হ্যাঁ, বলছি আমি বরং ওই বাকি অ্যারেঞ্জমেন্ট গুলো দেখে নি। হ্যাঁ, পার্টির অ্যারেঞ্জমেন্ট যা আছে। হ্যাঁ, দাও আগে, লাঞ্চ করতে পারবেন এরপর। ডালি, তুই এটা একটু দেখে নে, আমি একবার দেখি মায়ের কোনো কিছু দরকার আছে কিনা। হ্যাঁ, যাও। ঠিক আছে। বিরক্তিকর, এত ন্যাকামি করছে কেন বুঝতে পারছি না। ডালি, বলছি একটু বেশি এক্সাইটেড না সবাই? একটু বেশি বাড়াবাড়ি করছে না? না গো ঝুমদিদি,
নিজের মাকে ফিরে পাওয়াটা যে কতটা আনন্দের সেটা আমি খুব ভালো করে জানি, কারণ আমিও তো আমার মাকে হারিয়েছি। কিন্তু জানো, আমি না আজও স্বপ্ন দেখি যে একদিন না একদিন আমি ঠিক আমার মাকে খুঁজে পাবো, আর সেদিন আমিও রক্তিম বাবুর মতো এরকমই আনন্দ করব, খুব আনন্দ করব। আচ্ছা রানী, তোমার মেয়ের কথা তোমার মনে পড়ে না? পড়ে তো, কিন্তু কি লাভ বলেন তো? আমি চাইলে তো আমার মায়ের কাছে যাইতে পারুম না, হ্যাঁ লাগে কথা কইতে পারুম না, তাই দূর থেকে আমি ওর ভালো চাই। তুমি বলেছিলে যে তোমার মেয়ের সঙ্গে তোমার এখন আর কোনো যোগাযোগ নেই। যদি পারো রানী, এই দূরত্বটা না মিটিয়ে নাও, দেখবে একদিন হয়তো আমার মতোই পছতাবে। আজ আমি সত্যি বুঝতে পারি যে ডালির সঙ্গে আমি অন্যায় করেছি, ভুল করেছি। দেখো না, ঝুম তো আমার কোনো খোঁজই নেয় না, সারাটা দিন এত ফাঁকা ফাঁকা লাগে না রানী, আমি বলে বোঝাতে পারবো না। কষ্ট পাইবেন না দিদি, আপনার থেকে তো আপনার মায়েরা খুব বেশি দূরে নাই, আপনি চাইলেই তো ওকে ডাইকাল নিতে পারেন। কিন্তু আমার মাইয়া তো জানেও না আমি কোথায় আছি। অবশ্যই ভুলটা আমারই, কিন্তু দেখবেন আমি না আমার ভুল শুধরাইয়া নিব। দেখো, শুধরে নিতে আবার বেশি সময় খরচ করে ফেলো না। সঞ্চিতা, দেখ কাকে নিয়ে এসছি। সত্যি ভাইদা, বৌদি সব ফ্যান্টাস্টিক রান্না করেছে। দেখবি মা এই ডালির হাতের রান্না খেলে না খুব খুশি হয়, জানিস? মা কোথায়? কেন আমাকে পুলিশের হাতে তুলে দিলি না? যখন জানিস যে আমি অপরাধী, আমি একজন ক্রিমিনাল, কেন মাকে সবটা সত্যি বললি না? কেন? সত্যিটা বললে খুশি হতিস? আমি খুশি হলাম কি না হলাম তাতে কি কারোর কিছু এসে যায়? কিন্তু তুই তো জানিস আমি অন্যায় করেছি, তাহলে আমার শাস্তি দিতে পারতিস। তোর সাথে কথা বলতে গেলে তুই এইভাবে ইগনোর করে চলে যাচ্ছিস, আমার সাথে কথা বলছিস না, মুখ ফিরিয়ে নিচ্ছিস। এর থেকে তো ভালো হতো রে দাদা পুলিশের হাতে তুলে দিতাম। বনি, আমি সেটাই চেয়েছিলাম। কিন্তু মজার ঘটনা কি জানিস? যেই মানুষটার তুই সবচেয়ে বেশি ক্ষতি করতে চেয়েছিলিস, সেই মানুষটার জন্যই আজ আমি তোকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে নিয়েছি। আসলে বৌদি চাইনি মা কষ্ট পাক, সেই জন্য আজ তুই বেঁচে গেলি। বেঁচে গেলি ঠিকই, কিন্তু তুই ভালো করে জানিস যে তোর এই দাদা রক্তিমদেব বর্মন কোনোদিনও কোনো অপরাধীকে ক্ষমা করে না, আর তোকেও করবো না। তোকে তোর কুকর্মের প্রায়শ্চিত্ত করতেই হবে। চল। আমাকে নয় দাদা, তোকে তোর ভুলের প্রায়শ্চিত্ত এবার করতে হবে। না বুঝে বাড়িতে একটা কাল সাপ ঢুকিয়েছিস তো, এবার দেখ আমার হয়ে খেলাটা সেই কেমন খেলে। কোথায় চলে গেছিলি আমাদের সবাইকে ফেলে? কত খুঁজেছি আমরা সবাই, তোকে কোথাও খুঁজে পাইনি। কেন চলে গেছিলি আমাদেরকে ছেড়ে? ভাবে তোমার এত অভিমান গো, হ্যাঁ? তুমি এতগুলো বছরে একবারও আমাদের খোঁজ নিতে এলে না ঠাকুরপো। আমি জানি যে অদিতির জন্য তুই আমাদের ছেড়ে চলে গিয়েছিলি, তাই না? হে ভাই, আমরা অদিতিকে খুঁজে পেয়েছি। আমাদের ডালি মনে আছে তো? ডালিকে, ডালির যার সাথে বিয়ে হয়েছে অদিতি, তারই বোন। জানি দিদি, অদিতির ব্যাপারে আমি সবটা জানি, আর এটাও জানি তোদের অকারণে ভুল বুঝে আমি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম রে দিদি। অদিতির বাড়ি ছেড়ে চলে যাওয়ার পিছনেও তোদের কোনো দোষ ছিল না রে দিদি। তাহলে তুমি সবটা জেনে বুঝে কেন চলে গেছিলে? কোথায় গেছিলে? সবটা তো এখন জানলাম, তার আগে অবধি তো প্রচন্ড যন্ত্রণায়, দুঃখে, কষ্টে আমি একটা অজানা উদ্দেশ্যে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম। ওই ডালি আমাকে আবার খুঁজে এনেছে দিদি।
তোদেরকে কথা দিলাম আমি আমি আজ খুব সুন্দর দেখাচ্ছে। Absolutely beautiful. দাঁড়ান, কিছু বলবেন? বলবো না, জানবো। সেদিন আপনি দিদিভাইয়ের বিরুদ্ধে কিভাবে প্রমাণ জোগাড় করলেন, আর মায়ের বাকি চুরিগুলোই বা কিভাবে জোগাড় করলেন, মানে আমাকে তো কিছুই বললেন না। আপনিও তো কিছু বলেননি। বলেননি যে অদিতি কবে সুস্থ হয়ে উঠল, বলেননি যে কাকাইকে যে আপনি ফিরে পেয়েছেন, মনি যে আসল অপরাধী সেটাও তো আপনি আমাকে বলেননি। কিছুই তো বলেননি। ঠিক, আমি বলিনি, আর না বলে আমি অপরাধ করেছি, কিন্তু একেবারে চুপ। আসল কথা হলো এই সব কিছুর পরেও আমরা একসাথে আছি, এক ছাদের নিচে আছি। ব্যাস। আমার আর কিচ্ছু চাই না, ঈশ্বরের কাছে খালি একটাই প্রার্থনা করি, আমাকে যে সৌভাগ্য উনি দিয়েছেন সেটা যেন উনি আমার থেকে কেড়ে না নেন। আমার ভাগ্যলক্ষ্মী যেন আমার থেকে ছেড়ে না চলে যায়। আছে তোকে দেবা, দেখে যা ইচ্ছে কত আকাশ ছোঁয়া, কেন যে তোকে পাহারা পাহারা দিল মন, কেন রে এত সাহারা সাহারা সারাদিন, কেন যে তোকে পাই না মনে হয় সারাটা দিন, কেন যে তোকে পাহারা পাহারা দিল মন, কেন রে এত সাহারা সাহারা সারাদিন, কেন যে তোকে পাই না মনে হয় সারাটা দিন। কি সুন্দর শাড়ি দিয়েছে না রক্তিম। মাসিমণি, তোমার সাজগোজের বাহার দেখে না আমার জাস্ট অবাক লাগছে, জানো? কেন অবাক লাগার কি আছে? আমার জন্য অনুষ্ঠান হচ্ছে, আর আমি সাজবো না তা কখনো হয়? তুমি এই বাড়ি থেকে এই অনুষ্ঠানটা এনজয় করবে বলে এসেছো। তুমি এই বাড়িতে কেন এসেছো সেটা ভুলে যেও না মাসিমণি, ভুলে যেও না যে আমার শাশুড়ি আমার মায়ের সই, খুব ভালো সই। এই বাড়িতে তোমার সম্পর্কে আর কেউ কিছু না জানলেও উনি অনেক কিছুই জানে। কপাল ভালো উনি এখন আমাদের বাড়িতে নেই, তাই। কিন্তু আমাদের বাড়িতে এলে উনি তোমাকে কিন্তু খুব সাবধানে চলতে হবে, খুব সাবধানে। বারবার এই কথাগুলো না বলার কোনো দরকার নেই। একটা কথা মনে রাখবে, না আমার স্মৃতিশক্তি অত কম, না আমি অত কাঁচা খেলোয়াড়। তুমি কত বড় খেলোয়াড় সে তো আমি দেখতেই পাচ্ছি মাসিমণি। আচ্ছা মা, একটা কথা বলো তো, মায়ের ডায়েরি পড়ে আমি তোমার সম্পর্কে যা জেনেছি, যা বুঝেছি, তোমাকে দেখে তো ঠিক সেরকম লাগছে না। আমি ভেবেছিলাম কোথায় বাড়িতে এসে তুমি ডালিকে পায়ের তলায় পিষে মারবে, তা নয়, তুমি তো ডালিকে নিয়ে একবার মাথায় তুলে নাচছো। তোমার ওই ছোট মাথায় না আমার বড় খেলাটা ঠিক ঢুকবে না। আমি জেনে বুঝেই ডালিকে মাথায় তুলছি। ও যত উপরে উঠবে তত জোরে আছাড় খেয়ে পড়বে, আর তাতেই আমাদের শান্তি, তাই না? মানে সে মানে যাই হোক, তোমাকে বুঝতে হবে না। তুমি বরং একটা কাজ করো, তুমি রক্তিম, ডালি, ঋষভ, ঝুমকে একবার ডেকে দাও প্লিজ। দেববর্মন বাড়িতে এসেছি, তার ফায়দা তুলবো না তা কখনো হয়?
মা, মা আমাদের ডাকছিলে? হ্যাঁ, এটা নে ধর। এটা কি মা? আসলে এক গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছিলাম, তিনি আমাকে আশীর্বাদ স্বরূপ এটি দিয়েছিলেন। এই আশীর্বাদ, ওনার উপদেশে আমি আমার পরিবার ফিরে পেয়েছি। তাই আমার ইচ্ছে যে অনুষ্ঠান শেষে এই ছবিটা প্রতিষ্ঠা হোক। মানে যদি অনুমতি থাকে, মানে আপত্তি যদি না থাকে আর কি, তবে। আরে অনুমতির কি আছে? এটা তো তোমার বাড়ি, তুমি যা ইচ্ছে তাই করতে পারো। আমি দায়িত্ব নিচ্ছি মা। আজকের এই অনুষ্ঠানের পর আপনার গুরুর দেওয়া এই ছবি ঘটা করে প্রতিষ্ঠিত হবে। কিরে, তোরা কিছু বলবি না? এই দেখো মা, তুমি এটা এক্সপেক্ট করছো কি করে যে তোমার কথার উপরে আমরা কথা বলবো? তো ভাইদা বলেই দিল, এটা তোমার বাড়ি, তুমি বলবে, আমরা শুনবো আর অক্ষরে অক্ষরে পালন করবো। দ্যাটস ইট। মা তাড়াতাড়ি নিচে চলো, সবাই অপেক্ষা করছে। ডালি চলুন, নিচে চলুন তাড়াতাড়ি। মা চলো, আমি নিচে আছি। হ্যাঁ আমি নিচে আছি। হ্যাঁ যাও, আমি আসছি। চলে নিচে চলে। বাবা, তুমি আবার এই সমস্ত দীক্ষা কবে নিলে? নিলে তো গুরুদেবী হবে আমার যুদ্ধের প্রথম অস্ত্র। এক মিনিট। এটা কি? আরে ধৈর্য ধরো। এই যে, এটা হলো যুদ্ধের দ্বিতীয় অস্ত্র। শোনো, শত চেষ্টা করেও কিন্তু এই তুলোয় আগুন লাগে না, কারণ এটা প্রসেস করা একটা তুলো, ফায়ার রেজিস্ট্যান্ট। সাধারণত এই ধরনের তুলো জুয়েলারি দোকানে ব্যবহার করা হয়, যেমন ধরো সোনা, রূপো, এইসব গয়না ঝালাতে। এই তুলোর নাম সিরাউল কটন। কিন্তু এই তুলো দিয়ে হবে কি? আজ থেকে আমাদের যুদ্ধ শুরু, ডালি। তুমি ক্লান্ত চোখের ঘুম, তুমি সরল রেখায় বাঁক, তুমি শান্ত নদীর ঢেউ, তুমি আমার প্রথম ডাক। এই পৃথিবীতে সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে দামি শব্দ মা। মায়ের মতো অনেকে হতে পারে, কিন্তু মা হয়ে ওঠা সত্যি খুব কঠিন। কারণ একমাত্র মাই পারে সবকিছু আত্মত্যাগ করে নিজের সন্তানকে আগলে রাখতে, নিজের কথা না ভেবে নিঃস্বার্থভাবে নিজের সন্তানকে ভালোবাসতে। আর আজ সেই ভালোবাসার মানুষটা এই দেববর্মন পরিবারে ফিরে এসেছে, সবার মন আনন্দে ভরিয়ে তুলেছে। আর তাই আজকের এই অনুষ্ঠান। ওই তো মা এসে গেছেন। মা, তুমি আজ ফিরে এসেছো বলেই আমাদের পরিবারটা আজ সম্পূর্ণ হয়েছে। তাই আজকের এই গান শুধু তোমার জন্য। जीवन के दिन छोटे सही, हम भी बड़े दिल वाले। ला 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 ला। ঠিক এইভাবেই প্রতি পদে তোমাকে অপয়া অলক্ষী সব প্রমাণ করে যাব আমরা। ডাল
এই পরিবারের সবার নয়নের মণি হতে চেয়েছিলে তো, কিন্তু হবে এবার সবার দু চোখের বিষ। ডালি, তুমি তো এই প্রদীপে আগুন ধরানোর চেষ্টা করবে, কিন্তু আগুন ধরবে এটাতে। থাক থাক মা ডালি, বৃথা চেষ্টা করুন। আমি বুঝতে পেরে গেছি তুমি ওই মঙ্গল প্রদীপ জ্বালাতে পারবে না। না না মা, শোনো না, আমি না এটা সহজ কথা বুঝতে পারছি না। ওটা একটা সামান্য প্রদীপ, তাতে আগুনটা জ্বলছে না কেন? সামান্য প্রদীপ মানে কি বলছিস তুই? সামান্য ওই প্রদীপ আমি জ্বালাতে বলেছি পুরো পরিবারের মঙ্গলের জন্য। কিন্তু আমি বুঝতে পেরে গেছি ঈশ্বর ডালির হাতে পুজো নিতে চাইছেন না। না না মা, মা কোথাও না একটা ভুল হচ্ছে তোমার। দেখো সোনা মেয়ে খুব নিষ্ঠা ভরে পুজো করে। হ্যাঁ মা, মানে তুমি যেভাবে নিয়ম মেনে নিষ্ঠা ভরে পুজো করতে, বৌদিও ঠিক তাই করে। সোনা মেয়েও তো আমাদের বাড়িতে শিবরাত্রি, রথ সব পুজো করেছে মা, কোনোদিন তো কোনো অসুবিধা হয়নি। আর আমাদের বাড়িতেও তো দিদিভাই সবসময় সব পুজো করেছে। মা বুঝি কি বলতো, আগে তো এ বাড়িতে পুজো ছেড়ো আচার বিচার কিছুই ছিল না, পুজো হতো না, কেউ পুজো করতো না। এই টোটাল সিস্টেম তো ডালি আসার পরেই শুরু হয়েছে। মানে ও তো সব ঠাকুরের পুজো হয় এখন বাড়িতে, ওই দাঁড়ি থেকে করে। আর সেই ঠাকুর কিনা ডালির হাতে পুজো নেবে না, সেটা হওয়ার কখনো হয় নাকি? ঠিক আছে, তোমরা যখন বলছো তখন হয়তো এটা আমার মনের ভুল। তবে আমি যদি ঠিকও হই, তবে কেউ কিন্তু ডালিকে ভুল বুঝো না। আসলে ঈশ্বর মাঝে মাঝে কিছু ইঙ্গিত দেন, যেটা সাধারণ মানুষ হয়ে আমরা বুঝতে পারি না। ডালিমা, তুমি একদম দুশ্চিন্তা করো না, আমি আছি তো। আমি তোমায় সব শিখিয়ে পড়িয়ে নেব, দেখব যাতে কোনো অমঙ্গল না ঘটে। মা, কোনো অমঙ্গল হবে না। দেখো অনেক সময় এরকম হয় যে সলতেটা হয়তো মানে ড্যাম্প পড়ে গেছে, ভিজে আছে বলে হয়তো জ্বলছে না। সলতেটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে। এই অদিতি, একটা কাজ কর না, একটা নতুন সলতে দে না। দাঁড়া অদিতি, একবার যখন মঙ্গল প্রদীপ জ্বালাতে বাধা পড়েছে, তখন ডালি তুমি আর রক্তিম ও প্রদীপ আর জ্বালিও না। তাতে পরিবারের আরো অমঙ্গল হবে। রক্তিম, ডালি চলে এসো। সবার চোখের আড়ালে আমাকে প্রদীপটা চেঞ্জ করে দিতে হবে। কি বলছো মা? যদি দাদারা মঙ্গলদীপ না জ্বালায় তাহলে আর কি জ্বালাবে মঙ্গলদীপ? এ বাড়িতে কি একটাই বউ? আমার ছোট বৌমাও তো আছে। আমার ছোট বৌমা আর ঋষভ দুজনে মিলে ওই মঙ্গল প্রদীপ জ্বালাবে। দেখি ওদের হাতে প্রদীপ জ্বলে কিনা। না না মা, আমি বুঝতে পারছি, কিন্তু আমি বুঝতে পারছি মা কি বলতে চাইছেন। হ্যাঁ ঋষভ, এই পরিবারই সবার আগে, মায়ের কথা অমান্য করো না। যাও প্রদীপটা জ্বালাও। মা, আপনি এত দায়িত্ব, বড় দায়িত্ব দিচ্ছেন আমাদেরকে, এত ভরসা করে। নিশ্চয়ই আমরা করব, আমরা মঙ্গল প্রদীপ জ্বালাবো। মা এসো 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 না।
এই তো একবারে প্রদীপ চলে গেছে। এই তো আমি জানতাম তোমার হাতে প্রদীপটা জ্বলবে। তুমি এ বাড়ির লক্ষ্মী। তুমি কত বড় বিপদের হাত থেকে এই বাড়িকে বাঁচিয়েছো। ওই প্রদীপ না জ্বললে এই বাড়িতে অমঙ্গল হয়ে যেত। প্রথমেই বাড়িতে কেউ ডালিকে ছেড়ে আমার সুনাম করেছে। এইভাবেই ধীরে ধীরে সবাই ওকে ভুলে আমায় মাথায় করে রাখবে। ডালিমা, আশা করি তুমি কিছু মনে করনি। ছোট বউয়ের হয়ে কথা বললাম। না না মা, ঝুম দিদির কেউ সুনাম করলে আমি বরং খুশিই হই। আর তাছাড়া আপনি তো মিথ্যে কিছু বলেননি। সত্যিই তো আমার হাত থেকে ওই মঙ্গল প্রদীপটা জ্বললই না। বলছি আজকে তো অনেক রাত হয়ে গেল, তাহলে আমরা বেরিয়ে পড়ি, নাহলে খুব দেরি হয়ে যাবে। হ্যাঁ, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। আচ্ছা, এসো। মা, থ্যাংক ইউ। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। যাও তোমরা সব মুখ হাত পা ধুয়ে নাও, ফ্রেশ হয়ে নাও, খেয়ে নাও। ও হ্যাঁ, রিশু এসো। বলছি মা, আমি আপনার খাবারটা বেড়ে দিচ্ছি। না মা, আমার না শরীরটা ভালো লাগছে না, খেতে ইচ্ছে করছে না। তুমি যাও, তোমরা খেয়ে নাও মা। বেশ। সত্যি তোমার বুদ্ধির তারিফ না করে কিন্তু আমি থাকতে পারছি না। কি সুন্দর প্রথম দিনে ডালিকে তো একেবারে নাস্তানা বোধ করে ছাড়লে। এরপর দেখো আর কি কি হয়। শোনো, আজ রাতে তোমাকে কিন্তু একটা কাজ করতে হবে। বেশ, কাজ হয়ে যাবে। দেখো যেন একটা বিশ্বস্ত সাক্ষী থাকে। মন খারাপ? না না, মন খারাপের কি আছে, ঠিক আছে আমি। আমার থেকে লুকোচ্ছেন? এটা বলবেন না। মায়ের বলা কথাগুলো আপনার মাথায় এখন ঘুরপাক খাচ্ছে, তাই তো? হ্যাঁ, আসলে ব্যাপারটা কেমন অদ্ভুত না? আমি না কিছুতেই এর ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না। মানে একই প্রদীপ যেটা কিছুক্ষণ আগে আমার হাত দিয়ে জ্বললো না, কিন্তু ঋষভ আর ঝুম দিদি যখন জ্বালালো তখন ফট করে জ্বলে গেল। আমার না এটা খারাপ লাগছে না, মানে খারাপ ঠিক লাগছে না, কিন্তু আমি জানি আপনার ঝুম দিদি কোনো কাজ পারলে যে আপনার কতটা আনন্দ হয় সেটা আমি আগেও বহুবার দেখেছি। ইনফ্যাক্ট অনেক সময় ওর দোষ আপনি নিজের ঘাড়ে নিয়ে নিয়েছেন, কিন্তু এটা ঠিক দোষ বা গুণের ব্যাপার না। আজকে যেটা হয়েছে সেটা জাস্ট একটা কোইন্সিডেন্স। কিন্তু এমন ভাবে বিষয়টা ঘটলো, এতে তো মায়ের খটকা লাগাটাই খুব স্বাভাবিক, তাই না? আসলে কি জানেন ডালি, মা আর কি পুজো আর্চা ঠাকুর দেবতা এসবে সাংঘাতিক ভক্তি রাখে। তাই এই যে নিয়ম কানুন আচার আচরণ এইগুলোতে ভীষণ বিশ্বাস ওনার। সবটা যে সবসময় লজিক্যাল হয় তা কিন্তু নয়। তবে আপনার জন্য এই বাড়ির বা এই বাড়ির কোন লোকের যে অমঙ্গল হতে পারে সেটা আমি বিশ্বাস করি না, কোনোদিনই বিশ্বাস করব না।